সালটি ছিল 1912। টাইটানিক জাহাজ ওই সময় পৃথিবীর সবচেয়ে বড় এবং নাডোবা জাহাজ ছিল। এই কারণে টাইটানিককে আনসিঙ্কেবল বলা হয়ে থাকতো। আর ওই সময় যেসব বিল্ডিং ছিল টাইটানিক তার থেকেও বড় ছিল। এই জাহাজটি ছিল 3টি বড় ফুটবল ময়দানের সমান। টাইটানিক জাহাজের সম্পূর্ণ নাম হলো রয়্যাল মেল শিপ টাইটানিক, অর্থাৎ RMS টাইটানিক। এই জাহাজটিকে এমনভাবে ডিজাইন করা হয় যে এই জাহাজে একসাথে 3300 জনেরও বেশি লোক যাত্রা করতে পারবে। সেই সময় এটি পৃথিবীর দ্রুত চলতে পারা জাহাজ ছিল, আর এটি ছিল এই জাহাজের অন্যতম দিক। রহস্য রোমাঞ্চের একটি নতুন এপিসোডে সকলকে ওয়েলকাম জানাই। আজ আমি আপনাদের জানাবো সেই সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান বিলাসবহুল শক্তিশালী জাহাজ টাইটানিক কিভাবে ডুবেছিল, আর সেই রাতে কি এমন হয়েছিল যার কারণে এই প্রকাণ্ড জাহাজটি ক্ষুধার্ত আটলান্টিক দানবের পেটে চলে যায়। 1909 সালের 31শে মার্চ ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইন একটি প্রজেক্ট শুরু করে, যার নাম দেওয়া হয় টাইটানিক। 3000 শ্রমিক 26 মাস ধরে দিনরাত পরিশ্রম করে এই জাহাজটি নির্মাণ করে এবং ভেতরে সাজসজ্জা করতে আরও 3 বছর সময় লেগে যায়। এই জাহাজটি নির্মাণ কাজে সেই সময়কার সবথেকে ব্যয়বহুল আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছিল। টাইটানিকের নির্মাণ সেই সময়কার বড় বড় ইঞ্জিনিয়াররা করেছিলেন। সেই সময় এই জাহাজ তৈরি করতে প্রায় 48 লক্ষ টাকা খরচ হয়েছিল, যেটি সেই সময়ের নিরিখে অনেকটাই বেশি ছিল। আর যখন এটি তৈরি হয় তখন এটির সামনে যে কোনো আলিশান বস্তুই ফ্যাকাশে লাগছিল। দেখে মনে হতো যেন আটলান্টিক মহাসাগরের বুকে একটা ছোট শহর ভেসে আছে। টাইটানিকে যে হর্ন লাগানো হয়েছিল সেটি 15 কিলোমিটার দূর থেকেও শোনা যেত। টাইটানিক জাহাজটির ডিজাইনার থমাস অ্যান্ড্রো দাবি করেছিলেন টাইটানিক কোনোদিনও ডুববে না, তাই টাইটানিককে আনসিঙ্কেবল বলা হতো। টাইটানিক জাহাজটির ডিজাইন এমনভাবে করা হয়েছিল যা সকল প্রকার ঝড় ও জলোচ্ছ্বাসের মধ্যেও সমুদ্রের বুক চিতিয়ে চলতে পারে। 10 এপ্রিল 1912 টাইটানিক তার প্রথম এবং শেষ যাত্রা শুরু করে। টাইটানিক ছাড়ার কিছু মুহূর্ত আগে হোয়াইট স্টার লাইন জাহাজের এক অফিসার ডেভিড ব্লেয়ারকে অন্য আরেকটি জাহাজে শিফট করে দেয়। সেই সময় ডেভিড ব্লেয়ারের কাছে টাইটানিকের সেই রুমের চাবি ছিল যেখানে দূরবীন রাখা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ডেভিড সেই চাবি টাইটানিকের কিউবকে দিতে ভুলে যান। ফাইনালি 10 এপ্রিল ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের দিকে যাত্রা শুরু করে টাইটানিক। কয়েক লক্ষ মানুষ সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য সেদিন সেখানে উপস্থিত ছিলেন। টাইটানিকে প্রায় 2224 জন যাত্রী ছিলেন। 14 এপ্রিল সকাল পর্যন্ত সব কিছু ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু সকাল 9টায় টাইটানিকের রেডিও অপারেটরের কাছে RMS কোহনি জাহাজ থেকে একটি বড় বরফখণ্ডের সতর্কবার্তা আসে। অন্য আরেকটি জাহাজ RMS বোল্টিকের থেকেও মেসেজ আসে যে তারা এই মুহূর্তে একটি বড় বরফ টুকরোর মধ্যে থেকে যাত্রা করছে, তাই এই জায়গায় আসার সময় সতর্ক থাকবেন। জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ যখন এই সতর্কবার্তা জানতে পারেন তখন তিনি এই কথা হোয়াইট স্টার লাইনের চেয়ারম্যান জে ব্রুসকে এই ব্যাপারে জানান। তিনি টাইটানিকের প্রথম যাত্রায় জাহাজেই উপস্থিত ছিলেন, কিন্তু জে ব্রুস জাহাজের গতি কম করতে বারণ করেন, কারণ আগে থেকেই কিছু কারণে জাহাজ নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছিল। শেষ পর্যন্ত ক্যাপ্টেন জাহাজকে দক্ষিণ দিক থেকে নিয়ে যাওয়ার আদেশ দেন, কিন্তু দক্ষিণ দিকে তাদের জন্য এর থেকেও বড় বিপদ অপেক্ষা করছিল। মোটামুটি রাত 8:45 আরেকটি জার্মান জাহাজ টাইটানিককে মেসেজ পাঠায় যে তারা এই মুহূর্তে যেখানে আছে সেখানে 2টি বড় বড় বরফখণ্ড আছে, কিন্তু এই মেসেজ টাইটানিকে কখনো পৌঁছাতেই পারেনি। হয়তো সেই মুহূর্তে টাইটানিকের রেডিও অপারেটর অন্যদিকে ব্যস্ত ছিল। এরপর আবার 2বার রেডিও দ্বারা সতর্ক করা হয়েছিল টাইটানিকের রেডিও অপারেটরকে। টাইটানিকের রেডিও অপারেটর এটিকে নিছক সতর্কবার্তা ভেবে উড়িয়ে দেয়, কারণ সেই মুহূর্তে রেডিও অপারেটর প্যাসেঞ্জারদের জন্য পার্সোনাল মেসেজগুলোকে ট্রান্সমিট করছিলেন। টাইটানিক তখন তার সর্বোচ্চ গতিতে চলছিল, কিন্তু বারবার সতর্কবার্তা পাওয়ার পর ক্যাপ্টেন ফ্রেডরিক ফিল্ড এবং রোনাল্ড লিকে জাহাজের সামনে থেকে জাহাজটিকে পর্যবেক্ষণ করার জন্য পাঠান, যাতে তারা কোনো বিপদ দেখলেই সাথে সাথে ক্যাপ্টেনকে জানাতে পারে। সেই রাতে সমুদ্রের আবহাওয়া ছিল বেশ শান্ত এবং আকাশে চাঁদ ছিল না, শুধুই তারার আলো ছিল। হঠাৎই তারা সামনে থেকে কিছু কালো অন্ধকার জায়গা দেখতে পায়, যা সামনে থেকে আসা তারার আলোকে আটকে দিচ্ছিল। এটা দেখেই ফ্রেডরিক বুঝে গেছিল যে এটা একটা বিশাল বড় বরফখণ্ড। সে তাড়াতাড়ি বেল বাজিয়ে সতর্ক করে দেন এবং ক্যাপ্টেনকে খবরটি জানান।
কিন্তু দুঃখের বিষয় হলো এই বরফখণ্ডটি তারা জাহাজে ধাক্কা লাগার মাত্র 37 সেকেন্ড আগে দেখতে পায়, যেখানে টাইটানিকের স্টিম চালিত ইঞ্জিনের উল্টো দিকে গতি করার জন্য কমপক্ষে 30 সেকেন্ড সময় লাগে। ক্যাপ্টেন জাহাজটিকে বরফখণ্ড থেকে দূরে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালান, কিন্তু 42 সেকেন্ড পর টাইটানিক বড় বরফখণ্ড থেকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। সবাই ভেবেছিল যে আর কোনো চিন্তার কারণ নেই, কিন্তু যখন টাইটানিক বরফটির পাশ দিয়ে যাচ্ছিল তখন এটি জাহাজের ডান দিকের নিচের অংশে থাকা প্লেটগুলোকে যথেষ্ট ক্ষতি করে দেয়। এই ধাক্কা এতটাই জোরে হয়েছিল যে টাইটানিকের ডান দিকে প্রায় 300 ফিট প্লেট বেঁকে যায় এবং যেখানে দুটো প্লেটের সংযোগ থাকে সেই জায়গায় চির ধরে যায় এবং সেখান থেকে হু হু করে সমুদ্রের জল ঢুকে পড়ে টাইটানিকের চেম্বারে এবং সেই সময় টাইটানিকে উপস্থিত প্রায় সমস্ত যাত্রীরাই ঘুমোচ্ছিলেন। এই ধাক্কার ফলে টাইটানিকের 16টির মধ্যে 5টির ওয়াটার চেম্বার খুলে যায় এবং তাতে খুব তাড়াতাড়ি জল ঢুকতে শুরু করে। ধাক্কা লাগার 45 মিনিটের মধ্যে জাহাজে প্রায় 13,000 টন জল ঢুকে পড়ে। তখন টাইটানিকের নির্মাণকারী এক ইঞ্জিনিয়ার ক্যাপ্টেনকে জানান যে জাহাজের প্রথম 5টি চেম্বার জলে ভরে গেছে এবং তার অনুমান অনুযায়ী এই জাহাজটি মাত্র 2 ঘন্টা জলে ভেসে থাকবে। ফলে তাড়াহুড়ো করে সমস্ত লাইফ বোট বের করে ফেলা হয়, কিন্তু সেই সময় টাইটানিকে মাত্র 20টি লাইফ বোট ছিল, যা প্রায় 1178 জন যাত্রীকে বহন করার জন্য পর্যাপ্ত ছিল। কিন্তু এখানে প্রবলেম হলো 14 তারিখ সকালে ক্যাপ্টেন একটি ইমার্জেন্সি লাইফ বোট ডিল ক্যান্সেল করে দেন, যার ফলে ওখানে কেউ জানতোই না ইমার্জেন্সিতে লাইফ বোটগুলোতে সবথেকে বেশি কতজন যাত্রী নিয়ে যাওয়া সম্ভব। 15 এপ্রিল রাত 12:15 প্রথম লাইফ বোট ছাড়া হয়, যাতে মাত্র 28 জন যাত্রী ছিলেন, যেখানে এক একটি লাইফ বোটের ক্যাপাসিটি ছিল 65 জন যাত্রী। এরপর দ্বিতীয় লাইফ বোট ছাড়া হয়, সেটাতেও 28 জন যাত্রী ছিলেন। এই ধরনের ম্যানেজমেন্টের অভাবে সব মিলিয়ে লাইফ বোর্ডে মাত্র 706 জন যাত্রী উঠতে পেরেছিলেন। আর এদিকে টাইটানিকে ক্রমশ জল ঢুকতেই থাকে। 15 এপ্রিল রাত 1:30টার সময় টাইটানিকের সামনের ভাগটি জলের ভেতরে প্রায় 10 ডিগ্রি ডুবে যায় আর পেছনের দিকটি উপরের দিকে উঠতে থাকে। রাত 2:15 টাইটানিকের আগের অংশটি সম্পূর্ণভাবে জলে ডুবে যায়, যেখানে টাইটানিকের পেছনের ভাগটি কয়েক ফুট উপরে উঠে যায়। ক্রমশ চাপে এবং ওজনে 2:20 মাঝখান থেকে ভেঙে যায় টাইটানিক। মাত্র 2 ঘন্টা 40 মিনিটে এই আনসিঙ্কেবল জাহাজ এমনভাবে ডুবে যায় যে 73 বছর পর্যন্ত এর কোনো খোঁজই পাওয়া যায়নি। আজও টাইটানিকের এই দুটো ভাগ সমুদ্রের প্রায় 13,000 ফিট গভীরে রয়েছে, 600 ফিট দূরত্বে পড়ে আছে। আর টাইটানিকের সমস্ত ধ্বংসাবশেষ 15 মাইল জায়গা জুড়ে ছড়িয়ে আছে। এই ভয়ানক দুর্ঘটনায় প্রায় 1500 জন যাত্রী প্রাণ হারান, কিন্তু সবার মৃত্যু জলে ডুবে হয়নি। এদের বেশিরভাগই মারা যায় ঠান্ডায়, কারণ সমুদ্রে যে জায়গায় টাইটানিক ডুবে যায় সেখানে তাপমাত্রা ছিল -2 ডিগ্রি সেলসিয়াস। আর এত লো টেম্পারেচারে যে কোনো মানুষ 15 থেকে 20 মিনিটের বেশি বেঁচে থাকতে পারে না। যে সময় টাইটানিক ডুবে যায় তখন সেটি সমুদ্রের কিনারা থেকে 600 মাইল দূরে ছিল। ফলে টাইটানিকের যাত্রীদের ওই মুহূর্তে নিজেদের মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। 2 ঘন্টা পর 4:10 RMS কারপাথিয়া নামক একটি রেস্কিউ জাহাজ ওখানে পৌঁছায় এবং 706 জন যাত্রীকে ও 3টি কুকুরকে জীবিত উদ্ধার করে। টাইটানিকের দুর্ঘটনায় 1500 জন যাত্রী মারা গিয়েছিলেন, কিন্তু মাত্র 306 জন যাত্রীর মৃতদেহই উদ্ধার করা সম্ভব হয়েছিল। এই ঘটনার বহু বছর পর 1985 সালে রবার্ট ব্ল্যাক আটলান্টিক মহাসাগরে US নেভির একটি সিক্রেট মিশনে ছিলেন। তখন তিনি সমুদ্রের তলে থাকা একটি জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পান। যখন তিনি এটির কাছ থেকে দেখেন তখন বুঝতে পারেন এটি আসলে টাইটানিক। এভাবেই টাইটানিক ডোবার প্রায় 73 বছর পর অজান্তেই খুঁজে পাওয়া যায় তাকে। এই ছিল টাইটানিক জাহাজের সেই রাতের মর্মান্তিক দুর্ঘটনার সম্পূর্ণ কাহিনী। তো আপনি কি মনে করেন টাইটানিকের ডুবে যাওয়ার জন্য কে দায়ী? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথেও শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এমন আরেকটি রোমাঞ্চকর ভিডিওর সাথে।